স্বাগতম। আজকের গল্পটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। আপনি যদি 18 বছরের নিচে হয়ে দয়া করে ভিডিওটি এড়িয়ে যান। রাত তখন ঠিক কতটা গভীর তা ঠাউর করার উপায় ছিল না। আকাশ চিরে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি আর কান ফাটানো মেঘের গর্জনে মনে হচ্ছিল প্রলয় যেন আছড়ে পড়েছে বাঁকুড়ার এই প্রত্যন্ত গ্রাম তেলকুপির বুকে। প্রচণ্ড ঝড় আর মুষলধারে বৃষ্টির মধ্যে দিয়ে কাদা মাখা এবড়ো খেবড়ো পথ বেয়ে এগিয়ে আসছিল একদল উন্মত্ত মানুষ। তাদের প্রত্যেকের হাতে ছিল জ্বলন্ত মশাল আর টিমটিমে হ্যারিকেন। বৃষ্টির ছাঁটে মশালের আগুন বারবার নিভে যেতে চাইলেও তাদের চোখের ভেতরে জ্বলতে থাকা হিংস্রতার আগুন সেটা নেভানোর সাধ্য যেন স্বয়ং প্রকৃতিরও ছিল না। দলের ঠিক মাঝখানে মাটিতে ফেলে হিচড়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল এক যুবতীকে। তার পরনের শাড়ি ফালা ফালা হয়ে ছিঁড়ে গেছে। ফর্সা নিখুঁত সুঢল শরীরে ছিল কাদার পরত আর রক্তের দাগ। মেয়েটির নাম বাহা। এই গ্রামেরই এক আদিবাসী মেয়ে, যার রূপের আগুনে গত কয়েক মাসে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দিয়েছে গ্রামের শত শত পুরুষ। বাহার শরীরী আবেদন এমনই তীক্ষ্ণ আর মাদকতাপূর্ণ ছিল যে তাকে একবার দেখলে পুরুষরা নিজেদের হিতাহিত জ্ঞান, সংসার, স্ত্রী, সন্তান সব ভুলে তার দরজায় কুকুরের মতো পড়ে থাকত। কিন্তু আজ সেই রূপই তার কাল হয়েছে। গ্রামের মোড়ল আর বয়স্করা আজ একজোট হয়েছে। ডাইনি অপবাদে আজ তাকে শেষ করে দেওয়া হবে। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। আমি তো কাউকে জোর করে ডাকিনি। তাদের ঘরের মরদরা নিজেরাই তো লালসায় অন্ধ হয়ে ছুটে আসতো আমার কাছে। ছেড়ে দে। ডুকরে কেঁদে উঠল বাহা। চুপ মাগি, চুপ, একদম কথা বলবি না, চুপ। গর্জে উঠল গ্রামের প্রধান মোড়ল সনাতন। তাদের হাতের লাঠির একটা প্রচণ্ড ঘা গিয়ে পড়ল বাহার পিঠে। যন্ত্রণায় কুঁকিয়ে উঠল মেয়েটা। তোর গদরের জাদুতে আমাদের ছাওয়ালগুলো পাগল হয়ে গেছে। তুই ডাইনি, তুই ডাইনি। তোর এই রূপের আগুনে আজ তোকেই পোড়াবো আমরা। টেনে হিচড়ে তাকে নিয়ে গিয়ে ফেলা হলো জঙ্গলের ধারে, তার নিজেরই মাটির কুঁড়ে ঘরের ভেতর। বাইরে থেকে শিকল তুলে দেওয়া হলো তার দরজায়। জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল বাহার সেই অদ্ভুত অপূর্ব সুন্দর মুখটা, যা আতঙ্কে আর বিভৎসতায় এখন নীল হয়ে গেছে। চারপাশ থেকে মশাল ছুড়ে দেওয়া হলো তার ঘরের চালে। দেখতে দেখতে দাউ দাউ করে জ্বলে উঠল পুরো ঘরটা। আগুনের লেলিহান শিখার ভেতর থেকে ভেসে আসতে লাগলো এক কান ফাটানো, বুক হিম করা আর্তনাদ। কিন্তু সেই আর্তনাদের মধ্যে কান্নার চেয়ে বেশি ছিল এক ভয়ঙ্কর আক্রোশ। পুড়তে পুড়তে জানলার গড়ার ধরে বাহা চিৎকার করে উঠল। তোরা আমাকে পড়ালি, আমার শরীরের কেদা মিটিয়ে আজ আমাকেই ডাইনি সাজালি। মনে রাখিস, আমি শেষ হব না। এই জঙ্গলের মাটিতে মিশে থাকবে আমার লালসা। আমি ফিরে আসবো। তাদের বংশের কোনো বড় এই জঙ্গলে পা দিলে তার শরীরের শেষ রক্তবিন্দু আমি চুষে খাবো। আর কামনার আগুনে তাকেই আমি তিল তিল করে শেষ করবো, মনে রাখিস। বাহার সেই গলার আওয়াজ যেন কোনো মানুষের ছিল না। একটা অমানসিক পৈশাচিক হুঙ্কারে কেঁপে উঠল গোটা জঙ্গল। তারপর সব শান্ত। কেবল বৃষ্টির শব্দের সাথে মিশে রইল পোড়া মাংসের এক উৎকট বমি উদ্রেককারী গন্ধ। এরপর দামোদরের জল গড়িয়ে গেছে অনেক দূর। কেটে গেছে প্রায় অনেকগুলো বছর। সময়টা ছিল বিংশ শতকের মাঝামাঝি। তখনও চারিদিকে আজকের মতো বিজ্ঞানের এত বাড়বাড়ন্ত নেই। মানুষের হাতে হাতে মোবাইল ফোন তো দূরের কথা, শহরের বাইরে বেরোলে যোগাযোগ ব্যবস্থা বলতে কেবল ছিল ডাকঘর আর টেলিগ্রাম। কলকাতার যান্ত্রিক কোলাহল, রোজকার একঘেয়েমি আর কংক্রিটের জঙ্গল থেকে মুক্তি পেতে রিহান বেরিয়ে পড়েছিল তার বহুদিনের শখ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির নেশায়। পেশায় সে একজন নামী ম্যাগাজিনের
ফ্রিল্যান্স ফটোগ্রাফার, আধুনিক মানসিকতার যুক্তিবাদী এবং স্মার্ট চিপচিপে চেহারার যুবক রিহান। ভূত প্রেত বা অলৌকিক জিনিসে তার বিন্দুমাত্র বিশ্বাস নেই। তার গন্তব্য বাঁকুড়ার সেই বহুচর্চিত সভ্যতার আলো থেকে শত যোজন দূরে থাকা একটা গ্রাম, তেলকুপি। উদ্দেশ্য উত্তরের ঘন শাল আর মহুয়ার জঙ্গলে কিছু দুর্লভ নিশাচর প্রাণী এবং পেঁচার ছবি তোলা। যাতায়াতের রাস্তাটা মোটেও সহজ ছিল না। হাওড়া স্টেশন থেকে রূপসী বাংলা এক্সপ্রেসে 4.5 ঘন্টা সফর করে প্রথমে সে পৌঁছায় বাঁকুড়া স্টেশনে। পরনে তার ডার্ক গ্রিন রঙের একটা কার্গো প্যান্ট, কালো টি শার্টের ওপর একটা লেদার জ্যাকেট, আর পায়ে ছিল ভারী ট্রেকিং বুট। পিঠে পেল্লাই সাইজের একটা রুকস্যাক, আর গলায় ঝোলানো দামি এসএলআর ক্যামেরা। বাঁকুড়া স্টেশন থেকে বেরিয়েই একটা ধুলো মাখা ভাঙাচোরা লোকাল বাসে চেপে সে গন্তব্য দেয় খাতড়ার উদ্দেশ্যে। পাক্কা 2 ঘন্টার হাড় গোড় ভাঙা জার্নি। বাসের জানলা দিয়ে আসা লাল মাটির ধুলোয় তার সারা মুখ ভরে গিয়েছিল। খাতড়ায় পৌঁছানোর পর শুরু হলো আসল পরীক্ষা। সেখান থেকে তেলকুপি যাওয়ার কোনো নির্দিষ্ট যানবাহন নেই। অনেক দরাদরি করে একটা পুরনো মোর্চে ধরা মাহিন্দ্রা জিপ ভাড়া করল সে। জিপের চালক রতন, বয়স্ক মানুষ। সে শুরুতেই রিহানকে সাবধান করেছিল, বাবু, এই রাস্তা কিন্তু সুবিধার লয় বটে। দুপুর গইড়ে গেলে ওই জঙ্গলে ধারে কাছে কেউ ভেসে না। তা আপনি খামোখা ওইখানে কেন যাচ্ছেন বলুন দেখি? ভয়ের কিছু নেই কাকা, তুমি চলো তো। প্রায় 1.5 ঘন্টা ধরে জিপ চলল এক অত্যন্ত দুর্গম এবড়ো খেবড়ো লাল মাটির রাস্তা দিয়ে। দুপাশে ঘন জঙ্গল, শাল, সেগুন, মহুয়া আর পিয়াল গাছের এমন ঘন আচ্ছাদন যে দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো পৌঁছায় না বললেই চলে। অদ্ভুত এক কুমোট পরিবেশ। জিপের ইঞ্জিনের ঘড়ঘড় শব্দ ছাড়া গোটা তল্লাটে আর কোনো আওয়াজ নেই। তেলকুপি গ্রামে যখন রিহান পৌঁছাল তখন বিকেল গড়িয়ে সন্ধে নামার মুখ। গোটা আকাশ ঢেকে গেছে কালো গুমোট মেঘে। হাওয়া পুরোপুরি বন্ধ। যে কোনো মুহূর্তে একটা প্রলয়ঙ্করী ঝড় আছড়ে পড়তে পারে। গ্রাম বলতে কয়েকটা ছড়িয়ে ছিটিয়ে থাকা মাটির বাড়ি, খড়ের চাল। গ্রামের মাঝখানে একটা বিশাল অশ্বত্থ গাছ, আর তার নিচেই একটা ভাঙাচোরা চায়ের দোকান। দোকানে একটা টিমটিমে হ্যারিকেন জ্বলছে সবে। রিহান জিপ থেকে নেমে রুকস্যাকটা পিঠে তুলে নিয়ে চায়ের দোকানের দিকে এগিয়ে গেল। দোকানের বেঞ্চেতে বসে থাকা কয়েকজন গ্রামবাসী তাকে দেখে অদ্ভুত দৃষ্টিতে তাকাতে লাগলো, যেন কোনো ভিন গ্রহের জীব দেখে ফেলেছে তারা। দাদা, এক ভাঁড় চা হবে? রিহান জানতে চাইল। দোকানের মালিক একজন বয়স্ক বৃদ্ধ, যার নাম গদাই। সে চা ছাঁকতে ছাঁকতে মুখ তুলে তাকালো। চা তো হবে বাবু, কিন্তু আপনি আইলেন কোথা থেকে? এই গ্রামে তো বাইরের লোক কেউ আসে না। কলকাতা থেকে আসছি। আমি ফটোগ্রাফার, ওই ছবি তুলি আর কি। উত্তরের ওই শাল জঙ্গলে কিছু বন্যপ্রাণীর ছবি তোলার কাজ আছে। আচ্ছা, এখানে কি 2-3 দিন থাকার জায়গা হবে? কথাটা শোনা মাত্রই চায়ের দোকানে বসে থাকা বাকি লোকগুলো যেন ভূত দেখার মতো চমকে উঠল। একজন তো হাতের বিড়িটা ফেলেই দিল মাটিতে। গদাইয়ের হাত কেঁপে গিয়ে কিছুটা গরম চা চলকে পড়ল মাটিতে। কি বললেন বাবু? উত্তরের জঙ্গলে? গদাইয়ের গলাটা যেন ভয় বুঝে এলো। ওইখানে কেন যাবেন আপনি? ও তো অভিশপ্ত জায়গা। সূর্যি ডোবার পর ওই জঙ্গলে আজ পর্যন্ত যে মরদ গেছে সে আর জ্যান্ত ফিরে আসেনি। রিহান একটু তাচ্ছিল্যের হাসি হাসল। কেন, বাঘ ভাল্লুক আছে নাকি? আমি সব ব্যবস্থা নিয়েই এসেছি, চিন্তা নেই। ঠিক সেই সময় পেছন থেকে একটা গম্ভীর ভারী গলা ভেসে এলো। বাঘ ভাল্লুক হলে তাও মানুষের বাঁচার আশা থাকে শহুরে বউ, কিন্তু যে খিদের কোনো শরীর নেই তার হাত থেকে বাঁচবেন কি করে? রিহান ঘুরে দাঁড়ালো। দেখল একজন দীর্ঘদেহী বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে। পরনে ধুতি আর ফতুয়া, হাতে একটা মোটা লাঠি। গদাই ফিসফিস করে বলল, উনি আমাদের গায়ের মোড়ল হরিপদ বাবু।
হরিপদ মোড়ল রেহানের চোখের দিকে সোজা তাকিয়ে বললেন, আপনি শিক্ষিত মানুষ বাবু, আপনার যন্ত্রপাতি, ওই ক্যামেরা সবই আছে, কিন্তু এমন কিছু জিনিস এই দুনিয়ায় আছে যা আপনার ওই ক্যামেরার লেন্সে ধরা পড়ে না। উত্তরের ওই জঙ্গল কোনো সাধারণ জঙ্গল নয়। ওখানে রাতের অন্ধকারে এক মায়াবী অভিশাপ জেগে ওঠে। অভিশাপ? কিসের অভিশাপ? মোড়ল একটু এগিয়ে এসে গলা নামিয়ে বললেন, যৌবনের অভিশাপ, কামনার অভিশাপ। আজ থেকে বহু বছর আগে ওই জঙ্গলেই এক ডাইনিকে পুড়িয়ে মারা হয়েছিল। তার রূপ ছিল পাগল করা। আজ সে অতৃপ্ত আত্মায় পরিণত হয়েছে। রাতের বেলা ওই জঙ্গলে গেলে একটা অদ্ভুত ফুলের গন্ধ পাবেন। সেই গন্ধ একবার নাকে গেলে মানুষের মাথার শিরদাঁড়া অবশ হয়ে যায়, শরীরের রক্ত গরম হয়ে ওঠে, পুরুষ মানুষের শরীরের সমস্ত বাসনা, সমস্ত যৌন লালসা এক লহমায়া ছেড়ে পড়ে। আর সেই নেশায় অন্ধ হয়ে যে পুরুষ ওই জঙ্গলের গভীরে পা বাড়িয়েছে, তার শরীরটা পরের দিন পাওয়া গেছে জঙ্গলের বাইরে, রক্তশূন্য, নীল রঙের একটা দলা পাকানো মাংসের পিণ্ড হয়ে। তার চোখের মণি দুটো কেউ যেন খুবলে খুবলে খেয়ে নিয়েছে। মোড়লের কথাগুলো এতই নিপুণ আর ভয়ঙ্কর ছিল যে যে কোনো সাধারণ মানুষের বুকের রক্ত হিম হয়ে যাওয়ার কথা। কিন্তু বিজ্ঞান মনস্ক রিহান এসব গ্রাম্য কুসংস্কারকে কেবল হেসেই উড়িয়ে দিল। দেখুন মোড়ল মশাই, আমি এসব গালগপ্পে বিশ্বাস করি না। মানুষের অবদমিত কামনা আর হ্যালুসিনেশনস থেকেই এইসব ভূতের গল্পের জন্ম হয়। আমাকে শুধু একটু থাকার জায়গা দেন। কাল সকালেই আমি জঙ্গলে যাব রেকি করতে, আর সন্ধে হলে ছবি তুলতে। রিহানের এই স্পর্ধা দেখে মোড়ল আর কথা বাড়ালেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অহংকার মানুষের পতন ডেকে আনে বাবু। ঠিক আছে, যখন শুনবেনই না, তখন গদাইয়ের দোকানের পেছনের ওই ফাঁকা মাটির ঘরটায় থাকতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, রাতে যাই শুনুন, যাই গন্ধ পান, ঘরের দরজা কিন্তু একদম খুলবেন না। রাত 8টা বাজতে না বাজতেই গোটা গ্রাম যেন এক মৃত্যুপুরীতে পরিণত হলো। বাইরে শুরু হয়েছে এক প্রবল ঝড়, সাথে ঝমঝম করে বৃষ্টি। রিহান যে মাটির ঘরটায় আশ্রয় নিয়েছে সেটা বেশ স্যাঁতস্যাঁতে। পুরনো কাঠের গড়িবর্গা থেকে একটা সোঁদা পচা গন্ধ বেরোচ্ছে। একটা কোণে একটা টিমটিমে হ্যারিকেন জ্বলছে, যার আলোয় ঘরের চারপাশের ছায়াগুলো যেন দীর্ঘ থেকে দীর্ঘতর একটা ভুতুড়ে আকার নিচ্ছে। রিহান জ্যাকেটটা খুলে খাটিয়ার ওপর রাখল, ক্যামেরার লেন্সগুলো পরিষ্কার করতে শুরু করলো। বাইরে তখন বাতাসের গোঁ গোঁ আওয়াজ, মাঝে মাঝে সেই আওয়াজটা এমনভাবে বাঁক নিচ্ছে যেন মনে হচ্ছে কোনো নারী বুক ফাটিয়ে টুকরে টুকরে কাঁদছে। হঠাৎ করেই লোডশেডিংয়ের মতো হ্যারিকেনের আলোটা দপ করে নিভে গেল। গোটা ঘর ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। রিহান পকেট থেকে দেশলাই বের করতে যাবে, ঠিক তখনই তার নাকে এলো একটা অদ্ভুত গন্ধ। গন্ধটা কোনো বুনো ফুল বা ভেজা মাটির নয়, একটা তীব্র মাদকতাপূর্ণ সুবাস, ঠিক যেন কোনো নারীর ঘামে ভেজা শরীরের কস্তুরী গন্ধ, যার সাথে মিশে আছে এক আদিম শরীর গরম করা কামনার সুবাস। গন্ধটা এতটাই কড়া যে রিহানের মনে হলো তার মস্তিষ্কের স্নায়ুগুলো মুহূর্তে অবশ হয়ে আসছে। তার শরীরের ভেতর দিয়ে এক অদ্ভুত বিদ্যুতের স্রোত বয়ে গেল। বুকের ধুকপুকানি বেড়ে গেল কয়েক গুণ। সে পরিষ্কার বুঝতে পারল গন্ধটা আসছে জানালার ঠিক বাইরের দিক থেকে, অর্থাৎ উত্তরের ওই নিষিদ্ধ শাল জঙ্গলের দিক থেকে। রেহান যেন আর নিজের বসে নেই।
তার তথাকথিত আধুনিকতা, শহরের যুক্তিবোধ সব কিছু যেন ওই এক চিলতে গন্ধে কর্পূরের মতো উবে গেল। একটা অজানা অপ্রতিরোধ্য আকর্ষণ তাকে টানতে লাগলো বাইরের ওই অন্ধকার জঙ্গলের দিকে। সে সম্মোহিতের মতো দরজার খিলটা খুলে ফেলল। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার আর প্রবল ঝড়, কিন্তু সেই ঝড়ের মধ্যেও রিহানের চোখ পড়ল জঙ্গলের ঠিক মুখে শালগাছের সারির আড়ালে একটা আবছা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা একটা নারীর। রিহানের পা যেন আর নিজের বশে নেই। শহরের রাস্তায় কংক্রিটে হেঁটে অভ্যস্ত দামি ট্রেকিং বুট জোড়া এখন তেলকুপি গ্রামের পিছল কাদামাখা এবড়ো খেবড়ো রাস্তায় বারবার গেঁথে যাচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আকাশ থেকে তখন যেন সমুদ্র ভেঙে পড়েছে। মুহুর্মুহু বিদ্যুতের নীলচে ঝলকানিতে গোটা চরাচর কয়েক সেকেন্ডের জন্য আলোকিত হয়ে উঠছে। আর ঠিক সেই আলোতে রিহান দেখতে পাচ্ছে সামনের ওই মায়াবী ছায়াটিকে। ছায়াটি ধীরে ধীরে এগোচ্ছে উত্তরের সেই নিষিদ্ধ শাল জঙ্গলের দিকে। অদ্ভুত একটা বিষয় হলো, এই প্রলয়ঙ্করী ঝড়ের মধ্যেও সেই তীব্র শরীর গরম করা কস্তুরী আর বন্য কামনার গন্ধটা বাতাসে এতটুকুও মিলিয়ে যায়নি। বরং রিহান যত এগোচ্ছে গন্ধটা যেন ততই তার স্নায়ুর দখল নিয়ে নিচ্ছে। তার পরনে ডার্ক গ্রিন কার্গো প্যান্ট আর দামি লেদার জ্যাকেট ততক্ষণে বৃষ্টির জলে পুরোপুরি ভিজে জবজবে। পকেটে থাকা দেশলাই, মানিব্যাগ সব জলাঞ্জলি গেছে। কাঁধের রুকস্যাকটা সে ঘরেই ফেলে এসেছে। শুধু গলায় ঝুলছে সাধের এসএলআর ক্যামেরাটা। ঠান্ডা বৃষ্টির জলের ঝাপটা গায়ে লাগলেও রিহানের শরীরের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে এক আগ্নেয়গিরির লাভা। এমন তীব্র শারীরিক উত্তেজনা সে জীবনে কোনো দিন অনুভব করেনি। গ্রামের সীমানা ছাড়িয়ে রয়েছে একটা ভাঙা কালভার্ট। সেটা পেরোলে শাল, পিয়াল আর মহুয়া গাছের ঘন জঙ্গল। কালভার্টের নিচে এক হাঁটু কাদা আর বৃষ্টির জমা জল। রিহান যন্ত্রচালিতের মতো সেই জল ভেঙে ওপারে উঠল। কাঁটা ঝোপে তার জ্যাকেটের হাতা আটকে ছিঁড়ে গেল। চামড়া ছিঁড়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো, কিন্তু সেদিকে তাকানোর মতো মানসিক অবস্থাতে সে নেই। তার চোখের সামনে ভাসছে শুধুই একটা নারী দেহ। জঙ্গলের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, কেবল ঝিঝি পোকার একঘেয়ে ডাক আর মাঝে মাঝে শিয়ালের বুক কাঁপানো গোঙানির শব্দ সেই অন্ধকার বিভীষিকাকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। বড় বড় শালগাছের পাতায় বৃষ্টির ফোঁটা পড়ে একটা অদ্ভুত ছলাৎ ছলাৎ শব্দ তৈরি হচ্ছে। তার মধ্যে রিহান খেয়াল করল সামনের ছায়াটা একটা প্রাচীন ভগ্নপ্রায় মাটির দাওয়ায় গিয়ে দাঁড়ালো। বিদ্যুতের আরও একটা ঝলকানি, আর সেই আলোয় রিহান যা দেখল তাতে তার বুকের স্পন্দন যেন কয়েক মুহূর্তের জন্য পুরোপুরি থেমে গেল। মাটির দাওয়ায় দাঁড়িয়ে আছে এক নারী। আবছা অন্ধকারেও তার রূপ যেন ফেটে পড়ছে। তার গায়ের রং আগুনে পোড়ানো গলিত তামার মতো। নিখুঁত নিঢোল নাক আর গভীর কালো দুটো চোখ, যে চোখে একবার তাকালে দুনিয়ার কোনো পুরুষের পক্ষে আর ফিরে আসা সম্ভব নয়। মেয়েটির পরনে একটা ফিনফিনে প্রায় স্বচ্ছ সুতির শাড়ি। বৃষ্টির জলে সেই শাড়ি তার শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে লেপ্টে আছে। শাড়ির ভেতর দিয়ে তার লাস্যময়ী সুঢল বাঁকগুলো বিন্দুমাত্র ঢাকা পড়ছে না, বরং এক অপ্রতিরোধ্য বন্য যৌন আবেদনের সৃষ্টি করছে। খোলা পেট, গভীর নাভি আর উন্মুক্ত কাঁধ বেয়ে বৃষ্টির জল গড়িয়ে পড়ছে। মেয়েটির ঠোঁটের কোণে লেগে আছে এক চিলতে বন্য হাসি। সে হাতছানি দিয়ে ডাকল রিহানকে। রিহান সম্মোহিতের মতো দাওয়ায় উঠে এলো। তার গলার স্বর শুকিয়ে কাঠ। অনেক কষ্টে সে ফিসফিস করে জিজ্ঞাসা করল, কে কে তুমি? এত রাতে এই জঙ্গলে কি করছো? মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু তার সেই নেশা ধরানো দুটো চোখ দিয়ে রিহানের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। সেই হাসির আওয়াজ যেন কোনো জল তরঙ্গের মতো বেজে উঠল রিহানের কানে। সে ইশারায় রিহানকে ঘরের ভেতর ডাকল। ঘরের ভেতরটা স্যাঁতস্যাঁতে আর অন্ধকার। ছাদের খড় অনেক জায়গায় উড়ে গেছে,
সেখান দিয়ে বৃষ্টির জল চুঁইয়ে পড়ছে। ঘরের এক কোণে রাখা একটা পাথরের বেদির ওপর একটা টিমটিমে মাটির প্রদীপ জ্বলছে। কোথা থেকে এই প্রদীপ এলো, কে জ্বালালো, সেই যুক্তিবোধ তখন রিহানের মস্তিষ্ক থেকে চিরতরে বিদায় নিয়েছে। প্রদীপের ওই আলো আধারিতে মেয়েটির ভিজে শরীরটা যেন আরো বেশি উত্তেজক, আরো বেশি কামোদ্দীপ লাগছিল। রিহান আর নিজেকে বিন্দুমাত্র ধরে রাখতে পারল না। আধুনিকতা, বিজ্ঞান, মনস্কতা, নীতিবোধ সবকিছু এক নিমিষে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ওই আদিম কামনার আগুনে। সে পাগলের মতো এগিয়ে গিয়ে মেয়েটির কোমর জড়িয়ে ধরল। তোমার নাম কি? রিহানের গলা উত্তেজনায় কাঁপছে। মেয়েটি রিহানের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, বাহা, আমার নাম বাহা। তুই আমার কাছে আসবি না? আমার শরীরে খুব তাপ, আমাকে শান্ত করবি না তুই? আসবি না? বাহার নিঃশ্বাস রিহানের ঘাড়ে লাগতে রিহানের সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এক অদম্য পাশবিক শারীরিক লালসা তাকে সম্পূর্ণ গ্রাস করল। সে নিজের সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে পাগলের মতো ঝাঁপিয়ে পড়ল বাহার নরম ঠোঁটে। বাহাও তাকে কোনো বাধা দিল না, বরং তার হাত দুটো দিয়ে রিহানের গলা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। রিহান খেয়াল করল বাহার হাত দুটো বরফের মতো ঠান্ডা, কিন্তু অন্ধ কামনার ঘোরে সেটাকে বৃষ্টির জলের কারণ বলে ভুল করল। সে বাহার ভিজে শাড়িটা এক ঝটকায় কাঁধ থেকে নামিয়ে দিল। প্রদীপের আলোয় ফুটে উঠল সেই তামার মতো রঙের নিখুঁত উন্মুক্ত শরীর। রিহানের মনে হতে লাগলো পৃথিবীর সমস্ত সুখ যেন ওই নারীর শরীরের ভাঁজেই লুকিয়ে আছে। সে পাগলের মতো বাহার ঘাড়ে গলায় চুমু খেতে শুরু করলো। বাহার ঠান্ডা শরীরটা যেন তার ছোঁয়ায় সাপের মতো এঁকে বেঁকে উঠছিল। ঘরের বাইরের ঝড়ের দাপট তখন চরমে উঠেছে, আর ঘরের ভেতর চলছে দুই নরনারীর আদিম উত্তাপ মিলন। রিহান যখন বাহার সেই উষ্ণ লাস্যময় শরীরে নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলতে চাইছে, ঠিক তখনই তার নাকে এলো একটা অদ্ভুত গন্ধ। গন্ধটা প্রথমে খুব ক্ষীণ ছিল, কিন্তু ধীরে ধীরে সেটা সেই মাদকতাপূর্ণ কস্তুরী গন্ধটাকে ছাপিয়ে উঠতে লাগলো। একটা উৎকট বমি উদ্রেককারী পচা গন্ধ, যেন কোনো মানুষের মৃতদেহ কয়েক সপ্তাহ ধরে বদ্ধ ঘরে পচে গলে যাচ্ছে। অন্ধ কামনার ঘরে রিহান প্রথমে সেটা বুঝতে পারেনি। সে পরম উত্তেজনায় বাহার খোলা পিঠে হাত রাখল, কিন্তু এ কি, হাতের স্পর্শটা তো কোনো নরম চামড়ার নয়। মনে হলো যেন কোনো স্যাঁতস্যাঁতে আঠালো স্পঞ্জের গায়ে সে হাত রেখেছে। রিহান যখন পরম আবেশে বাহার ঘাড়ে চুমু খেতে যাবে, হঠাৎ তার ঠোঁটে এসে ঠেকল একটা খসখসে শুকনো চামড়া। সেখান থেকে আঠালো দুর্গন্ধযুক্ত কিছু একটা তার মুখে লেগে গেল। রিহান চমকে উঠল। নেশাটা যেন এক রহমায় কেটে গেল তার। সে মুখ তুলে বাহার দিকে তাকালো। প্রদীপের সেই ম্লান আলোয় সে যা দেখল তাতে তার শরীরের সমস্ত রক্ত মুহূর্তে বরফ হয়ে গেল। বুকের ভেতরটা ধক করে উঠল। মনে হলো হৃৎপিণ্ডটা ছিঁড়ে বাইরে বেরিয়ে আসবে। তার নিচে শুয়ে থাকা সেই অপরূপা সুন্দরী লাস্যময়ী নারী আর নেই। তার বদলে সেখানে শুয়ে আছে একটা অর্ধগলিত পচা বিভৎস মৃতদেহ। বাহার সেই সুন্দর মুখশ্রী গলে খসে পড়ছে। ফর্সা চামড়া ফেটে বেরিয়ে আসছে কালো পচা শিরা। গাড়ের মাংস পচে হাড় বেরিয়ে পড়েছে। তার সেই গভীর কালো চোখ দুটো সেখানে নেই। চোখের কোঠর সম্পূর্ণ ফাঁকা, অন্ধকারের মতো কালো। আর সেই ফাঁকা কোটর থেকে কিলবিল করে বেরিয়ে আসছে শত শত সাদা সাদা পোকা। কি হলো বাবু, থেমে গেলি যে? সেই গলিত মৃতদেহটা খিলখিল করে হেসে উঠল। কিন্তু গলার আওয়াজটা তার আগের মতো মায়াবী নেই। একটা ফ্যাঁস ফ্যাঁসে অমানসিক আওয়াজ, যে হাসির শব্দে ঘরের নিস্তব্ধতা খান খান হয়ে গেল।
রিহান আতঙ্কে একটা চিৎকার করে ছিটকে পিছিয়ে আসতে চাইল, কিন্তু পারল না। বাহার সেই বরফের মতো ঠান্ডা হাত দুটো ততক্ষণে তার পিঠে লোহার সাঁড়াশির মতো গেঁথে বসেছে, যে হাতগুলোকে সে একটু আগেও লাস্যময়ী নারীর হাত বলে মনে করছিল, সেগুলো আসলে মাংসহীন ধারালো নখওয়ালা পচা হাড়ের টুকরো। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। কে তুমি? কে তুমি? হ্যাঁ, আমাকে আমাকে ছেড়ে দাও। রিহান ভয়ে আর্তনাদ করে উঠল, তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইল। সেরি দেব? বাহার সেই গলিত শরীরটা আবার রিহানের দিকে এগিয়ে আসতে লাগলো। তার পচা গলা থেকে ঝরছে কালো রঙের দুর্গন্ধযুক্ত রক্ত। তুই না আমার শরীর চেয়েছিলি, আমার যৌবনের তাপ নিতে এসেছিলি, এখন ভয় পাচ্ছিস কেন শহরের বাবু? আয়, আমার খিদে মেটা, আয়। রিহানের হঠাৎ মনে পড়ে গেল চায়ের দোকানের বৃদ্ধ মোড়ল হরিপদর বলা সেই ভয়ঙ্কর কথাগুলো। সূর্যি ডোবার পর ওই জঙ্গলে আজ পর্যন্ত যে মরদ গেছে সে আর জ্যান্ত ফিরে আসেনি। সে বুঝতে পারল সে এক ভয়ঙ্কর কামুক মৃত্যুর ফাঁদে পা দিয়েছে। এই সেই ডাইনি বাহা, যাকে 70 বছর আগে এই ঘরে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। সে এক অতৃপ্ত পিশাচিনী হয়ে ফিরে এসেছে, পুরুষদের তীব্র যৌন কামনার ফাঁদে ফেলে তাদের শেষ রক্তবিন্দু আর জীবন শক্তি শুষে নিতে। বাহার পচা গলিত মুখটা রিহানের গলার কাছে নেমে এলো। তার মুখ থেকে বেরোচ্ছে এক অদ্ভুত দুর্বোধ্য আদিবাসী ভাষার মন্ত্র। রিহান স্পষ্ট দেখতে পাচ্ছে ওই মাংসহীন চোয়ালে ঝকঝক করছে ধারালো হলুদ রঙের পচা দাঁত। কামনা সেই তীব্র আগুন ততক্ষণে এক চরম হাড় হিম করা আতঙ্কে পরিণত হয়েছে। রিহান তার সর্বশক্তি দিয়ে ওই পিশাচিনীকে লাথি মেরে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু একটা গলিত মৃতদেহ হলেও তার গায়ে ছিল যেন হাতির বল। রিহানের মনে হচ্ছিল তার দম বদ্ধ হয়ে আসছে। ঘরের বাতাস সেই উৎকট মৃতদেহের পচা গ্যাসে ভরে উঠেছে। চারপাশের মাটির দেওয়ালগুলো যেন তাকে পিষে ফেলার জন্য ক্রমশ ছোট হয়ে আসছে। আমার রক্ত চাই, তার গরম রক্ত চাই। বাহার ধারালো দাঁতগুলো রিহানের গলার চামড়া ছুঁয়ে ফেলল। রিহান যন্ত্রণায় একটা বিকট চিৎকার করে উঠল। তার চোখের সামনে ধীরে ধীরে নেমে আসছে এক অনিবার্য বিভৎস মৃত্যুর কালো পর্দা। গলার কাছে একটা বরফ শীতল স্যাঁতস্যাঁতে স্পর্শ, আর তার সাথে পচা মাংসের উৎকট গন্ধে রিহানের পাকস্থলী যেন গুলিয়ে উঠল। তার মনে হলো সে যেন কোনো গভীর অন্ধকার কবরের ভেতর শুয়ে আছে, আর তার উপর চেপে বসেছে এক আদিম মৃত্যু। বাহার সেই পচা গলিত চোয়ালের ধারালো হলুদ দাঁতগুলো রিহানের গলার চামড়ায় গেঁথে যাওয়ার ঠিক আগের মুহূর্তে এক তীব্র অসহ্য যন্ত্রণার বিদ্যুৎ খেলে গেল তার শিরদাঁড়াবে। পিশাচিনীর মুখ থেকে ঝরে পড়া কালো আঠালো রক্ত তার বুকে আর গলায় লেপ্টে গিয়ে এক বীভৎস অবস্থার সৃষ্টি করেছে। রিহান বুঝতে পারল তার জীবন শক্তি, তার পৌরুষ সবকিছু ওই ডাইনিটা শুষে নিতে চাইছে। কামনার যে তীব্র আগুন একটু আগেও তার শরীরে জ্বলছিল, তা এখন নিরেট জমাট বাঁধা মৃত্যু ভয়ে পরিণত হয়েছে। না, আমাকে আমাকে ছেড়ে দাও, ছাড়ো। রিহান তার সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল, কিন্তু গলা দিয়ে স্বর ফুটল না। কেবল একটা ঘর ঘরে আওয়াজ বেরিয়ে এলো। পিশাচিনী খিলখিল করে হেসে উঠল। সেই খোকলা পোকা কিলবিল করা চোখের কোটর দুটো রিহানের মুখের ওপর ঝুঁকে আছে। তোর শরীরের তাপ, তোর যৌবন আজ সব আমার। তুই আমার খিদে তো মেটাবি শহরের বাবু। বাঁচার কোনো আশাই যখন আর নেই, ঠিক তখনই রিহানের ডান হাতটা মাটিতে ছিটকে পড়া তার ভারী এসএলআর ক্যামেরার ব্যাগের উপর গিয়ে পড়ল। নিজের অজান্তে তার আঙুলগুলো ক্যামেরার বডিতে থাকা ফ্ল্যাশের বোতামটা খুঁজে পেল। এক মরিয়া শেষ চেষ্টায় সে ক্যামেরাটা তুলে নিয়ে সরাসরি বাহার সেই বীভৎস মুখের সামনে তাক করে শাটারটা টিপে দিল। ক্লিক! সাথে সাথে একটা তীব্র অন্ধ করা সাদা আলোর ঝলকানিতে গোটা ঘরটা যেন
দিনের আলোর মতো জ্বলে উঠল, আর সেই ফ্ল্যাশের আলো বাহার গলিত মুখের ওপর পড়তে এক অদ্ভুত কাণ্ড ঘটল। এক কান ফাটানো পৈশাচিক আর্তনাদ করে উঠল ডাইনিটা, যেন 1000 ভোল্টের কারেন্ট তার শরীরে ছুঁয়ে দেওয়া হয়েছে। তীব্র ঝলকানি আলোয় ডাইনিটা কয়েক সেকেন্ডের জন্য অন্ধ হয়ে গেল। তার পচা চামড়া থেকে হিস হিস করে ধোঁয়া বেরোতে লাগলো, যেন অ্যাসিডে পুড়ছে মাংস। সেই সামান্য সুযোগে তার হাতের বাঁধন আলগা হতে রিহান এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল। সে পা দিয়ে সজোরে একটা লাথি কষালো বাহার বুকে। লাথিটা গিয়ে পড়ল তার পচা পাঁজরের ওপর, আর একটা ঘিন ঘিনে থলথলে শব্দের সাথে ডাইনিটা ছিটকে গিয়ে পড়ল ঘরের অন্য কোণে। রিহান আর এক মুহূর্তও দেরি করল না। মাটি থেকে এক লাফে উঠে সে পাগলের মতো ছুটে গেল দরজার দিকে। কিন্তু এ কি, দরজা বলে কিছু নেই। যেখানে সে একটু আগে কাঠের একটা পুরনো দরজা দেখেছিল, সেখানে এখন কেবল নিরেট জমাট বাঁধা লাল মাটির দেওয়াল। কোনো ফাটল নেই। আতঙ্ক তখন তার চরম সীমায় পৌঁছেছে। পেছন থেকে বাহার সেই ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজ ভেসে আসছে। কোথায় পালাবি তুই? আজ তোর নিস্তার নাই। রিহান পাগলের মতো ঘরের চারিদিকে তাকাতে লাগলো। তখনই তার চোখে পড়ল ঘরের উল্টো দিকের পুরনো ঘুণে ধরা জানলাটা। জানালার কাঠের ফ্রেমটা ওই পোকায় খেয়ে প্রায় ফাঁপা করে দিয়েছে। নিজের জীবন বাজি রেখে রিহান ছুটে গিয়ে সেই জানালার কাঠের ফ্রেমে সজোরে ধাক্কা মারল। পুরনো কাঠ মড়মড় শব্দ করে ভেঙে পড়ল, আর রিহান সোজা গিয়ে পড়ল বাইরের জঙ্গলের এক বিশাল কাঁটা ঝোপের ওপর। বাইরে তখন প্রকৃতির রুদ্র রোষ চলছে। মুষলধারে বৃষ্টি আর পাগলাটে হাওয়ায় শাল গাছগুলো যেন মাতালের মতো দুলছে। কাঁটা ঝোপে পড়ার সাথে সাথে রিহানের গায়ে থাকা টি শার্টটা ফালা ফালা হয়ে ছিঁড়ে গেল। কাঁটার তীক্ষ্ণ ফালাগুলো তার বুক, হাত আর মুখের চামড়া ফালা ফালা করে চিড়ে দিল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে মিশে যেতে লাগলো বৃষ্টির জলের সাথে। কিন্তু সেই শারীরিক যন্ত্রণার চেয়েও তার মনের ভেতরের আতঙ্ক অনেক বেশি শক্তিশালী ছিল। পেছন থেকে ভেসে এলো বাহার সেই হাড়হীন করা হুঙ্কার। তুই আমার শিকার, তোকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। রিহানার একবারও পেছন ফিরে তাকায়নি। অন্ধকার জঙ্গল, ধারালো কাঁটা, উঁচু নিচু পাথর সব কিছু পেরিয়ে নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে সে পাগলের মতো দৌড়াতে থাকল। তার পায়ের ভারী ট্রেকিং বুটগুলো কাদায় আটকে যাচ্ছে। বারবার সে হোঁচট খেয়ে পড়ছে, আবার উঠে দাঁড়াচ্ছে। বৃষ্টির ছাঁটে চোখ মেলা দেয়। তার উপর ঘুটঘুটে অন্ধকার। কেবল মাঝে মাঝে বিদ্যুতের আলোয় সে দেখতে পাচ্ছে চারপাশের ভয়ঙ্কর পরিবেশটাকে। হঠাৎ করে জঙ্গলের পরিবেশটা কেমন যেন পাল্টে যেতে শুরু করল। ঝড়ের শোঁসো আওয়াজের মধ্যে দিয়ে রিহান শুনতে পেল কে যেন খুব মিষ্টি গলায় হাসছে। হাসির আওয়াজটা এক নারী, এবং সেটা ভয়ানক চেনা। রিহান, ভয় পাচ্ছ কেন? আমি তোমায় কতটা সুখ দেব বলেছিলাম না? এসো আমার কাছে, এসো এসো। আওয়াজটা শুনে রিহান থমকে দাঁড়ালো। একটা বিশাল মহুয়া গাছের আড়ালে সে হাঁপাতে হাঁপাতে লুকাল। তার সারা শরীর থরথর করে কাঁপছে। নাকে আবার সেই তীব্র মাদকতাপূর্ণ কস্তুরীর গন্ধটা ভেসে এলো। পচা গন্ধটা আর নেই, বরং এক আদিম শরীর গরম করা সুবাস গোটা জঙ্গলটাকে যেন আচ্ছন্ন করে ফেলেছে। রিহান অবাক হয়ে দেখল সামনের কয়েকটা শাল গাছের মাঝখানে দাঁড়িয়ে আছে বাহা। কিন্তু এ কোনো গলিত মৃতদেহ নয়, এই সেই রূপসী লাস্যময়ী বাহা। তার পরনে কোনো কাপড় নেই, নিখুঁত তামার মতো গায়ের রং। তার উপর বৃষ্টির ফোঁটাগুলো যেন মুক্তোর মতো ঝকঝক করছে। তার সুডোল স্তন, গভীর নাভি আর চওড়া নিতম্ব সবই এক বন্য যৌন আবেদনের সৃষ্টি করছে। সে দুহাত বাড়িয়ে রিহানকে ডাকছে। দেখ আমার শরীরটা কত গরম, তোমার ঠান্ডা লাগছে না? আমার বুকে এসো, সব ভয় কেটে যাবে। এসো এসো। বাহার গলা থেকে মধু ঝরছে। রিহানের মস্তিষ্কের সমস্ত যুক্তিবোধ যেন আবার অসাড় হতে শুরু করলো।
তার চোখের সামনে ঘটা একটু আগের বিভৎসতা যেন সে ভুলে যেতে বসল। ওই নগ্ন কামার্ত নারী দেহের আকর্ষণে তার শরীরের ভেতরের পুরুষালী লালসা আবার মাথা চাড়া দিয়ে উঠল। সম্মোহিতের মতো সে মহুয়া গাছের আড়াল থেকে বেরিয়ে বাহার দিকে পা বাড়ালো। বাহা বাহা রিহানের গলা দিয়ে একটা গোঙানির মতো আওয়াজ বেরোল। সে এগিয়ে গিয়ে বাহার সেই উষ্ণ নিরাবরণ শরীরটাকে দু হাতে জড়িয়ে ধরল। বাহার নরম ভেজা ত্বক তার বুকে ঘষা লাগতে রিহানের সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। বাহার তার একটা পা রিহানের কোমরে পেঁচিয়ে ধরে তার ঠোঁটে একটা গভীর কামার্ত চুম্বন করল। রিহান যেন স্বর্গের সুখ অনুভব করল সেই মুহূর্তে। কিন্তু ঠিক পর মুহূর্তে আকাশ চিরে একটা বিশাল বাজ পড়ল খুব কাছেই, আর সেই নীলচে আলোয় রিহানের চোখের ঘোর কেটে গেল। সে দেখল সে কোনো রূপসী নারীকে জড়িয়ে ধরে নেই, তার দু হাতের মধ্যে ধরা আছে একটা বিভৎস পচা কঙ্কালসার মৃতদেহ, আর সেই মৃতদেহের ফোকলা চোয়ালটা হাঁ করে এগিয়ে আসছে তার নাকের দিকে। বোকা মরদ, কামনার কি দারুণ জোর তোর। পিশাচিনীর হাসিতে রিহানের কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড়। ডাইনিটা তার লম্বা ধারালো নখওয়ালা হাতটা দিয়ে রিহানের তলপেট সজোরে একটা কোপ বসালো। রিহানের মনে হলো একটা বরফের ছুরি তার পেটের ভেতর ঢুকে গেল। যন্ত্রণায় সে আর্তনাদ করে ছিটকে পিছিয়ে গেল। তার পেটের কাছ থেকে রক্ত চুইয়ে পড়ছে। না, তুই মায়াবিনী, তুই ডাইনি। রিহান চিৎকার করতে করতে আবার দৌড় লাগালো। এবার ডাইনিটার হুঙ্কার আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সে যেন হাওয়ায় ভেসে ভেসে রিহানকে ধাওয়া করতে শুরু করল। রিহান দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, তার মনে হচ্ছে জঙ্গলটা যেন একটা গোলক ধাঁধা। সে যেদিকেই যাচ্ছে সেদিকেই কেবল বড় বড় গাছ আর অন্ধকার, বাঁচার কোনো রাস্তা নেই। দৌড়াতে দৌড়াতে রিহানের দম ফুরিয়ে আসছে। তার মনে হচ্ছিল ওই বুঝি একটা ঠান্ডা গলিত হাত তার ঘাড় খামচে ধরল, ওই বুঝি তার পিঠে গরম দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস এসে লাগলো। এক এক সময় তার মনে হচ্ছে সে যেন গাছের ডাল থেকে বাহার ঝুলন্ত পোড়া শরীরটা দেখতে পাচ্ছে, আবার পর মুহূর্তে দেখছে বাহা নগ্ন হয়ে তাকে ডাকছে। যৌনতা আর মৃত্যুর এক অদ্ভুত বিভৎস খেলায় সে আটকে পড়েছে। প্রায় 1 ঘন্টা ধরে চলা সেই নারকীয় মৃত্যু ভয় তড়িৎ দৌড়ের পর রিহান দূর থেকে একটা আবছা টিমটিমে আলো দেখতে পেল। আলো, তার মানে ওইটা গ্রাম, ওইটা মানুষের বসতি। রিহান তার শরীরে বেঁচে থাকা শেষ বিন্দুর শক্তিটুকু এক করে সেই আলোর দিকে ছুটতে লাগলো। জঙ্গলটা ক্রমশ পাতলা হয়ে আসছে, পায়ের তলার মাটি আর ততটা কাদাটে নয়। সে পরিষ্কার দেখতে পাচ্ছে সামনে একটা ভাঙাচোরা ইটের দালান, আর তার ভেতরেই একটা হ্যারিকেন জ্বলছে। রিহান হাঁপাতে হাঁপাতে সেই দালানের দরজার কাছে এসে হুমড়ি খেয়ে পড়ল। তার সারা গা রক্তে আর কাদায় মাখামাখি। পেছন থেকে ডাইনিটার আর কোনো আওয়াজ আসছে না। জঙ্গলটা হঠাৎ করে খুব শান্ত হয়ে গেছে। বাঁচান, কেউ আছেন? আমাকে আমাকে বাঁচান। রিহান ভাঙা গলায় চিৎকার করল। দালানের ভেতর থেকে এক বৃদ্ধ মানুষের গলা ভেসে এলো। কে রে, এত রাইতে শ্মশানের ধারে আবার কে আইলি? রিহানের বুকের ভেতরটা ধক করে উঠল। শ্মশান? সে গ্রামে পৌঁছায়নি, সে কি জঙ্গল পেরিয়ে গ্রামের শ্মশানে এসে পড়েছে? দালানের ভেতর থেকে টিমটিমে হ্যারিকেনটা হাতে নিয়ে এক বয়সোত্তীর্ণ বৃদ্ধ বেরিয়ে এলো। তার পরনে একটা ময়লা ধুতি, গায়ে নামমাত্র একটা চাদর জড়ানো, মুখ ভর্তি পাকা দাড়ি, আর মাথার চুলগুলো জট পাকানো। বৃদ্ধ রিহানের এই অবস্থা দেখে চমকে উঠল। তুই তো দেখি শহুরে বাবু, তুই এই রাইতে উত্তরের জঙ্গল থেকে আসছিস তাই না? তোর গায়ে এত রক্ত কেন? আমাকে আমাকে ভিতরে নিয়ে চলুন কাকা। সে সে আমার পেছনে পেছনেই আসছে, সে আমাকে মেরে ফেলবে। রিহান প্রায় দুর্দান্ত ভয়ে কেঁদে ফেলল। কোকিয়ে উঠল তার গলার স্বর। বৃদ্ধ দ্রুত রিহানকে ধরে দালানের ভেতরে নিয়ে গেল। দালানটা বেশ বড়, তবে ছাদের অনেক জায়গা ভেঙে পড়েছে।
চারিদিকে পোড়া কাঠের টুকরো আর ছাই ছড়ানো। কে আসছে তোর পেছনে? ওই ডাইনি মাগিটা? বৃদ্ধের চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক। হ্যাঁ বাহা, ওর শরীরটা পচে গলে গেছে। ও আমাকে আমাকে বৃদ্ধ হ্যারিকেনটা মেঝেতে নামিয়ে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি তোদের মোড়ল হরিপদকে কতবার বারণ করেছিলাম, শহরের লোক আইলে তাদের যেন ওই জঙ্গলের ধারে কাছেও না যেতে দেয়, কিন্তু কে শোনে কার কথা? তুই জানিস না বাবু, তুই কি ভুল করেছিস। ওই ডাইনি শুধু রক্ত খায় না, সে পুরুষ মানুষের যৌবন শুষে নিয়ে তাদের আত্মাকে চিরকালের জন্য ওই জঙ্গলে বন্দি করে রাখে। রিহান দেওয়ালের এক কোণে গুটিসুটি মেরে বসল। তার শরীর ঠকঠক করে কাঁপছে। কাকা কাকা, আমি বাঁচতে চাই। আমি কাল সকালেই কলকাতা ফিরে যাব। আমাকে শুধু আজকে রাতটা বাঁচান। বৃদ্ধ রিহানের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। তারপর খুব নিচু গলায় প্রায় ফিসফিস করে বলল, বাঁচতে তো তুই পারবি বাবু, কিন্তু তার জন্য তোকে একটা সত্য জানতে হবে। তুই কি জানিস বাহাকে কেন পোড়ানো হয়েছিল, আর সে কেন শুধু পুরুষদের এমন কামনার ফাঁদে ফেলে মারে? রিহানের চোখে প্রশ্ন। কেন? বৃদ্ধের মুখটা হ্যারিকেনের আলোয় এক অদ্ভুত ভয়ঙ্কর আকার নিল। কারণ সে ডাইনি ছিল না, তাকে ডাইনি বানানো হয়েছিল। আর তুই আজ রাতে যে জঙ্গলে ঢুকেছিলি, সেটা শুধু জঙ্গল নয়, ওটা হলো এই গ্রামের পাপের জায়গা। আসল রহস্যটা অন্য। ঠিক সেই মুহূর্তে দালানের ভাঙা ছাদ গলে এক ফোঁটা কালো দুর্গন্ধযুক্ত রক্ত এসে পড়ল বৃদ্ধের টাক মাথার উপর। রিহান চমকে ওপরের দিকে তাকালো, আর তাকিয়ে তার গলার ভেতর থেকে একটা আর্তনাদ ছিটকে বেরিয়ে এলো। ভাঙা ছাদের কড়িকাঠ থেকে উল্টো হয়ে ঝুলে আছে বাহা। তার সেই গলিত বিভৎস মুখটা ঠিক রিহানের দিকেই তাকিয়ে আছে, আর ভোকলা দাঁত বের করে এক পৈশাচিক হাসি হাসছে। ভাঙা ছাদের কড়িকাঠ থেকে উল্টো হয়ে ঝুলে থাকা সেই গলিত পচা মৃতদেহটার দিকে তাকিয়ে রিহানের গলার শিরাগুলো যেন আতঙ্কে ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। ডাইনিটার ভোকলা চোখের কোটর থেকে কিলবিল করে পোকা ঝরে পড়ছে ওই দালানের মেঝেতে। কড়িকাঠ থেকে টপ টপ করে পড়ছে কালো আঠালো রক্ত, ঠিক যেন কোনো কসাইখানায় জবাই করা পশুর মাংস ঝুলিয়ে রাখা হয়েছে। কেবল তফাৎ হলো এই মাংসপিণ্ডটা জ্যান্ত, আর তার বিভৎস হাসিটা মানুষের রক্ত জল করে দেওয়ার জন্য যথেষ্ট। কাকা কাকা, ও ও ও ও এসে গেছে কাকা কাকা। রিহান মেঝেতে পিঠ ঠেকিয়ে পিছুতে পিছুতে দেওয়ালের সাথে সেটে গেল। তার পরনের ডার্ক গ্রিন কার্গো প্যান্টটা ততক্ষণে কাদা আর রক্তে মাখামাখি হয়ে গিয়েছে। ছিঁড়ে যাওয়া লেদার জ্যাকেট আর টি শার্টের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কাঁটা ঝোপে ছিঁড়ে যাওয়া ক্ষতবিক্ষত বুক। শ্মশানের সেই বৃদ্ধ মানুষটি কিন্তু রিহানের মতো অতটা ভয় পেল না। তার চোখে মুখে আতঙ্কের চেয়ে একটা মরিয়া ভাব বেশি ফুটে উঠল। তিনি এক লাফে হ্যারিকেনটা একপাশে সরিয়ে রেখে দালানের এক কোণে রাখা একটা পোড়ামাটির হাঁড়ির কাছে ছুটে গেলেন। ততক্ষণে কড়িকাঠ থেকে একটা বিভৎস ঘিনঘিনে আওয়াজ সোজা মেঝের ওপর আছড়ে পড়ছে। তার গলিত শরীরটা সাপের মতো এঁকে বেঁকে রিহানের দিকে এগোতে শুরু করেছে। তোর শরীরের রক্ত খুব মিষ্টি রে শহরের বাবু, তোর কামনার আগুন আমাকে খুব টানছে। বাহার সেই ফাটল ধরা মাংস খসে পড়া ঠোঁট দুটো বিভৎসভাবে কাঁপছে। ডাইনিটা রিহানের পায়ের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে তার বুকের কাছে উঠে আসার ঠিক আগের মুহূর্তে বৃদ্ধ মানুষটি এক মুঠো সাদা ছাই নিয়ে সজোরে ছুঁড়ে দিলেন বাহার গলিত মুখের ওপর। ওম ক্লিং ক্লিং দুর্হা পিশাচিনী দুর্হা। বৃদ্ধের গলায় এক অদ্ভুত মন্ত্রোচ্চারণ শোনা গেল। ছাইটা বাহার মুখের ওপর পড়তে যেন জ্যান্ত বোমার বিস্ফোরণ হলো। একটা কান ফাটানো পৈশাচিক আর্তনাদ করে উঠল ডাইনিটা। তার গলিত চামড়া থেকে হিস হিস করে ধোঁয়া বেরোতে লাগলো। ছাইটা সাধারণ কোনো ছাই নয়, চিতার আগুনে পোড়া মানুষের মাথার খুলির ভস্য। সেই ভস্যের ছোঁয়ায় বাহার গায়ে
যেন অ্যাসিডের মতো জ্বালা ধরিয়ে দিল। সে যন্ত্রণায় ছটফট করতে করতে দালানের ভাঙা দরজা দিয়ে এক লাফে বাইরের ঘুটঘুটে অন্ধকার আর প্রবল ঝড়ের মধ্যে মিলিয়ে গেল। বাইরে তখন প্রকৃতির উন্মত্ত তাণ্ডব। বৃষ্টির ছাঁটে দালানের ভেতরটা ভেসে যাচ্ছে। মেঘের গর্জনের সাথে মিশে দূর জঙ্গল থেকে ভেসে আসছে বাহার সেই হাড়হিম করা হুঙ্কার। বৃদ্ধ মানুষটি হাঁপাতে হাঁপাতে মেঝের ওপর বসে পড়লেন। রিহান তখনও থরথর করে কাঁপছে। তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। কাকা, ও আবার আসবে, আমাকে মেরে ফেলবে। আপনি বলেছিলেন আসল রহস্যটা বলবেন। কেন বাহা এমন পিশাচিনী হলো? কেন সে শুধু পুরুষদের যৌবনের রক্ত চায়? কথাগুলো বলতে বলতে রিহানের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বৃদ্ধ মানুষটি হ্যারিকেনের সলতেটা একটু উস্কে দিলেন। ম্লান আলোয় তার বলিরেখা পড়া মুখটা এক অদ্ভুত অপরাধ বোধে ভারী হয়ে উঠল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন। শোন বাবু, আজ থেকে 40 বছর আগের কথা। আমি তখন জোয়ান মতো, এই গ্রামেরই বাসিন্দা। তুই আজ যাকে ডাইনি দেখছিস, সে কোনো ডাইনি ছিল না। বাহা ছিল এই তল্লাটের সব থেকে রূপসী সাঁওতালি মেয়ে। ওর গায়ের রং ছিল ঠিক যেন আগুনে পোড়ানো তামা, আর শরীর ছিল ভরা নদীর মতো। ওর দিকে একবার তাকালে গাঁয়ের যে কোনো মরদের বুকের ভেতরটা তোলপাড় করে উঠত। কিন্তু বাহা ছিল খুব সহজ সরল আর পবিত্র একটা মেয়ে। ওর বিয়ে ঠিক হয়েছিল পাশের গায়ের এক আদিবাসী ছেলের সাথে। বৃদ্ধ একটু থামলেন। বাইরের ঝড়ের শব্দটা যেন আরো বেড়ে গেল। ততদিনে গ্রামের মোড়লদের চোখ পড়েছিল বাহারও। বর্তমান মোড়ল হরিপদর বাবা সনাতন মোড়ল আর তার সাঙ্গ পাঙ্গরা, যাদের মধ্যে আমি নিজেও ছিলাম এক সময়কার সাকরে। তারা সবাই মিলে ফোন দিয়ে আঁটল। সনাতন মোড়ল একদিন বিকেলে দলবল নিয়ে গরুর গাড়িতে চেপে বাহার কুড়ে ঘরে গিয়ে হাজির হল। মোড়ল বাহাকে সোজা প্রস্তাব দিল তার রক্ষিতা হয়ে থাকার জন্য, বিনিময়ে অনেক টাকার গয়না। কিন্তু বাহা মোড়লের মুখের ওপর থুতু ছিটিয়ে গালমন্দ করে তাড়িয়ে দিল। রিহান নিঃশ্বাস বন্ধ করে শুনছে। তার চোখের সামনে যেন 40 বছর আগে সেই ছবিটা ভেসে উঠছে। সেই অপমান সনাতন মোড়ল মেনে নিতে পারেনি বাবু। তারপর এলো সেই অমাবস্যার রাত। ঠিক আজকের মতোই ঝড় বৃষ্টি হচ্ছিল। সনাতন মোড়ল তার 4 জন সাঙ্গপাঙ্গ নিয়ে ওই উত্তরের শাল জঙ্গলে তুলে নিয়ে গেল বাহাকে। মেয়েটা বাঁচার জন্য কত কাকুতি মিনতি করেছিল, কত কেঁদেছিল, কিন্তু ওই জানোয়ারগুলোর মনে কোনো দয়া ছিল না। জঙ্গল ফুঁড়ে পাহাড়ি রাস্তা দিয়ে ওরা বাহাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল ওই মাটির দাওয়ায়। সারা রাত ধরে চলেছিল নারকীয় অত্যাচার। 5 জন নরপিশাচ মিলে ছিঁড়ে কুড়ে খেয়েছিল ওই পবিত্র শরীরটাকে। ওর কুমারিত্ব, ওর সম্মান, ওর শরীর সবকিছু পাশবিক কামনার আগুনে ছাই করে দিয়েছিল ওই জানোয়ারগুলো। বৃদ্ধের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। রিহানের শরীরের ভেতর দিয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। একটা জমাট বাঁধা রাগ আর ঘৃণা যেন তার ভয়কে ছাপিয়ে উঠতে চাইছে। অত্যাচারের পর বাহা যখন অর্ধমৃত অবস্থায় মাটিতে পড়ে আছে, তখন সনাতন মোড়ল বুঝতে পারলো মেয়েটা বেঁচে থাকলে তাদের সবার ফাঁসি হবে। তাই তারা একটা জঘন্য ফন্দি আঁটলো। তারা গোটা গ্রামে রটিয়ে দিল যে বাহা একটা ডাইনি। তার রূপের জাদুতে সে নাকি গ্রামের পুরুষদের বশ করে তাদের রক্ত খাচ্ছে। গ্রামের অন্ধ কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলো মোড়লের কথা বিশ্বাস করে নিল। তারপর জ্যান্ত অবস্থায় ওই মাটির ঘরে শিকল তুলে দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো বাহাকে। ওরা ওরা জ্যান্ত পুড়িয়ে মেরেছিল? হ্যাঁ বাবু, কিন্তু মরার আগে বাহা একটা অভিশাপ দিয়ে গেছিল। ওই নরপিশাচরাও শরীরের সাথে যে পাশবিক কামনার খেলা খেলেছিল, সেই কামনাই হলো বাহার অভিশাপ। যে পুরুষ ওই জঙ্গলে পা দেয়, বাহা তার শরীরের এক অদম্য আদিম যৌন লালসা জাগিয়ে তোলে। এমন এক নেশা যা মানুষের হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়। তারপর কামনা চরম শিখরে যখন সেই পুরুষ পৌঁছায়, তখন বাহা তার আসল রূপ ধরে যে শরীরটাকে নিয়ে ওরা ছিনিমিনি খেলেছিল
সেই গলিত পচা শরীরটার বিভৎসতা দেখিয়ে সে পুরুষদের রক্ত আর জীবন শক্তি শুষে নেয়। এটার প্রতিশোধ বাবু, অবিচারের প্রতিশোধ। রহস্যের জট খুলতে রিহান বুঝতে পারল কেন জঙ্গলে ঢুকে সে ওই তীব্র কস্তুরী গন্ধ পেয়েছিল, কেন বাহার মায়াবী শরীর দেখে সে নিজের সমস্ত আধুনিকতা আর যুক্তিবোধ ভুলে পাশবিক কামনায় উন্মত্ত হয়ে উঠেছিল। এটা কোনো হ্যালুসিনেশন নয়, এটা বহু বছরের পুরনো অভিশপ্ত প্রতিশোধের আগুন। হঠাৎ করেই দালানের পরিবেশটা আবার বদলে গেল। হ্যারিকেনের আলোটা দপ করে নিভে গেল। শ্মশানের পোড়া গন্ধ আর বৃষ্টির ভেজা মাটির গন্ধকে ছাপিয়ে আবার সেই তীব্র মাদকতাপূর্ণ শরীর গরম করা গন্ধটা দালানের ভেতর ছড়িয়ে পড়ল। কাকা, ও কাকা, ও আবার আসছে যে, কাকা। কিন্তু বৃদ্ধ কোনো উত্তর দিলেন না। রিহান অন্ধকারে হাতড়ে বৃদ্ধকে ছুঁতে গেল, আর তখনই তার হাতে ঠেকল একটা গরম আঠালো তরল। বিদ্যুতের একটা বিশাল ঝলকানি আকাশ দিয়ে চিরে গেল। সেই 1 সেকেন্ডের আলোয় রিহান যা দেখল তাতে তার গলার কাছে একটা বমি দলা পাকিয়ে এলো। বৃদ্ধ মানুষটির মাথাটা ধড় থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। গলা থেকে ফোয়ারার মতো ফিনকি দিয়ে রক্ত ছুটছে, আর সেই ছিন্ন মস্তক শরীরটার ঠিক পেছনে অন্ধকারে দাঁড়িয়ে আছে বাহা। তবে এবার গলিত মৃতদেহ নয়, অন্ধকারের মধ্যে থেকে ধীরে ধীরে এগিয়ে এলো সেই অপরূপা লাস্যময়ী নারী। পরনে এক সুতোও নেই, নিখুঁত তামার মতো রঙের নিরাবরণটা ঘামে আর বৃষ্টির জলে চিকচিক করছে। জমাট অন্ধকারেও তার শরীর থেকে যেন একটা অদ্ভুত মায়াবী দ্যুতি বেরোচ্ছে। তার ভারী সুডোল স্তন দুটো দ্রুত ওঠানামা করছে। গভীর নাভি আর প্রশস্ত নিতম্বের বাঁকগুলো যে কোনো পুরুষের মস্তিষ্কের শিরা ছিঁড়ে দেওয়ার জন্য যথেষ্ট। তার ঠোঁটের কোণে সেই চেনা আদিম বন্য হাসি। রিহান, তুমি তো আমার গপ্প শুনলে, এবার আমাকে তোমার আদর দেবে না রিহান? ও রিহান। বাহার গলার স্বর যেন কোনো ঐশ্বরিক জল তরঙ্গ। রিহান জানে এই রূপ মিথ্যে। সে জানে এই নগ্ন উষ্ণ শরীরের পেছনে লুকিয়ে আছে একটা পচা গলিত মৃতদেহ। তার চোখের সামনে বৃদ্ধের মুন্ডহীন ধরটা পড়ে আছে, কিন্তু তা সত্ত্বেও সেই তীব্র কস্তুরী গন্ধ আর বাহার শারীরিক আবেদন রিহানের মস্তিষ্কের সমস্ত কোষগুলোকে পক্ষাঘাতগ্রস্ত করে দিল। তার শরীরের শিরা উপশিরায় রক্ত টকবক করে ফুটতে শুরু করল। ভয়ের পাশাপাশি এক বন্য অপ্রতিরোধ্য যৌন লালসা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। বাহা এগিয়ে এসে রিহানের সামনে হাঁটু গেড়ে বসল। তার দুটো উষ্ণ নরম হাত রিহানের রক্তাক্ত চিরে যাওয়া বুকের উপর রাখল। রিহান যন্ত্রণায় কুকিয়ে উঠল, কিন্তু সেই যন্ত্রণার সাথে মিশেছিল এক চরম যৌন উত্তেজনা। বাহা তার মুখটা রিহানের মুখের কাছে নিয়ে এলো। তার নিঃশ্বাসের গরমে রিহানের সারা শরীর শিউরে উঠল। আমি জানি তুমি ভয় পাচ্ছ, কিন্তু আমার শরীরের উত্তাপ তোমার সব ভয় ভুলিয়ে দেবে। ফিসফিস করে বলল বাহা। সে তার নরম গোলাপি ঠোঁট জোড়া রিহানের ঠোঁটের ওপর চেপে ধরল। রিহান আর নিজেকে আটকে রাখতে পারল না। মৃত্যুর এই চরম মুহূর্তে সে পাগলের মতো বাহার সেই নগ্ন শরীরটাকে নিজের দুহাতে জড়িয়ে ধরল। সে বাহার ঠোঁটে ঘাড়ে উন্মুক্ত স্তনে ক্ষুধার্ত পশুর মতো চুম্বন করতে শুরু করল। বাহাও তার দুপা দিয়ে রিহানের কোমর জড়িয়ে ধরে তাকে মেঝেতে শুইয়ে দিল। শ্মশানে সেই রক্ত আর কাদামাখা মেঝেতে শুরু হলো এক নারকীয় আদিম প্রতিক্রিয়া। রিহান যখন চরম কামনার শিখরে পৌঁছাতে চলেছে, যখন সে তার সমস্ত অস্তিত্ব ওই নারীর শরীরের ভেতর সঁপে দিতে চাইছে, ঠিক তখন ঘটল সেই বীভৎস রূপান্তর। রিহান যে নরম উষ্ণ স্তন দুটো নিজের হাতে খামচে ধরেছিল, হঠাৎ সেগুলো স্যাঁতস্যাঁতে আর থলথলে হয়ে গেল। যে গোলাপি ঠোঁটে সে চুমু খাচ্ছিল, তার উপর একটা খসখসে শুকনো চামড়ার স্তর তৈরি হলো। নাকে আবার ফিরে এলো সেই বমি উদ্রেককারী পচা মাংসের গন্ধ। রিহান চোখ তুলে দেখল তার বুকের ওপর চেপে বসে আছে সেই গলিত বিভৎস কঙ্কালসার মৃতদেহটা। বাহার সেই ফোকলা চোখের কোটরের পোকাগুলো রিহানের মুখে এসে পড়ছে। তার
তার পচা মাংস খসে পড়া গাল থেকে কালো রক্ত চুইয়ে পড়ছে রিহানের চোখে মুখে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রূপান্তর ঘটলে রিহানের শরীরের ভেতরের সেই তীব্র কামনার আগুন এতটুকু কমল না, বরং এক অদ্ভুত জাদুতে সেটা আরও বেড়ে গেল। সে চাইলেও ডাইনিটাকে ছাড়তে পারল না। বাহাদার ধারালো নখগুলো রিহানের পিঠের মাংসে গেঁথে দিয়ে হাসতে শুরু করলো। শহরের বাবু, কামড়ার খুব জোর, কিন্তু আমার খিদের কাছে তুই কিচ্ছু না। বাহার সেই হলুদ পচা দাঁতগুলো সোজা নেমে এলো রিহানের গলার দিকে। ডাইনিটা তার ধারালো দাঁত দিয়ে রিহানের গলার চামড়া ছিঁড়ে এক খাবলা মাংস তুলে নিল। এক পৈশাচিক বুক ফাটানো আর্তনাদ করে উঠল রিহান। ফিনকি দিয়ে রক্ত ছুটে ভিজিয়ে দিল বাহার গলিত মুখ। শারীরিক যন্ত্রণা আর চরম যৌন উত্তেজনার এক অদ্ভুত বিভৎস মিশ্রণ রিহানকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যেতে লাগলো। সে বুঝতে পারল তার জীবন শক্তি ওই রক্তপানের সাথে সাথে ডাইনিটা শুষে নিচ্ছে। কিন্তু বাঁচতে তো তাকে হবেই। তার ভেতরের আধুনিক মনটা, শহরের সেই লড়াকু ফটোগ্রাফারটা শেষবারের মতো জেগে উঠল। রিহান তার ডান হাতটা মরিয়া হয়ে মেঝেতে হাতড়াতে শুরু করলো। হঠাৎ তার আঙুলে ঠেকল বৃদ্ধের সেই ফেলে রাখা হ্যারিকেনের ভাঙা কাঁচের একটা বড় টুকরো। সে আর এক মুহূর্ত না ভেবে কাঁচের টুকরোটা সজোরে গেঁথে দিল ডাইনিটার পচা চোখের কোটরে। একটা বিকট অমানুষিক হুঙ্কার দিয়ে রিহানের ওপর থেকে ছিটকে পড়ল বাহা। কাঁচের টুকরোটা তার চোখের কোটরে বিঁধে আছে, আর সেখান থেকে গলগল করে বেরোচ্ছে কালো দুর্গন্ধযুক্ত পুঁজ আর রক্ত। যন্ত্রণায় ছটফট করতে করতে ডাইনিটা শ্মশানের মেঝেতে গড়াগড়ি খেতে লাগলো। সেই সুযোগে রিহান এক লাফে উঠে দাঁড়ালো। গলার কাটা অংশটা এক হাত দিয়ে চেপে ধরে সে পাগলের মতো ছুটতে শুরু করলো দালানের বাইরে। বৃষ্টি এখন একটু ধরে এসেছে, কিন্তু অন্ধকার আগের মতোই গাঢ়। রিহানের শরীর থেকে অনর্গল রক্ত ঝরছে। তার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। সে জানে না সে কোন দিকে দৌড়াচ্ছে, শুধু তার মনে হচ্ছে তাকে হরিপদ মোড়লের বাড়ির দিকে পৌঁছাতে হবে, কারণ এই পাপের আসল চক্রিত হরিপদর বাবা। পেছন থেকে শ্মশানের দালান থেকে ভেসে আসছে ডাইনিটার সেই রক্ত জল করা হুঙ্কার। কোথায় পালাবে? আজ রাতের আগেই তোকে আমি শেষ করবো। কাদামাখা রাস্তা দিয়ে টলতে টলতে রিহান দৌড়াচ্ছে গ্রামের মাঝখানের সেই বড় অসত্য গাছটার দিকে। তার হৃৎপিণ্ডটা যেন বুকের পাঁজরে হাতুড়ির ঘা মারছে। আর একটু গেলেই সে মোড়লের বাড়ি পৌঁছে যাবে, কিন্তু তার গলার ক্ষতটা বড্ড গভীর। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। তেলকুপি গ্রামের মাটি তখন আর সাধারণ ধুলো কাদা বা বৃষ্টির জলে তৈরি ছিল না। সে মাটি হয়ে উঠেছিল এক আদিম অভিশাপের কুণ্ডলী। রাতের গভীরতা তার চরম সীমায় পৌঁছেছে। আকাশ চিরে আর কোনো বিদ্যুতের ঝলকানি নেই। মেঘের গর্জনও থেমে গেছে, অথচ প্রকৃতির এই অস্বাভাবিক থমথমে নীরবতা যেন আসন্ন কোনো মহাপ্রলয়ের পূর্ব সংকেত। ঝিঝি পোকার একঘেয়ে ডাকগুলো যেন কেমন একটা আর্তনাদের সুরে বয়ে চলেছে। রিহান তখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার গলার ক্ষতস্থান থেকে অনর্গল ফিনকি দিয়ে ছুটে চলেছে গরম রক্ত। ডাইনি বাহার ধারালো দাঁতের কামড়ে আর পচা নখের আঁচড়ে তার শরীরটা একটা ক্ষতবিক্ষত মাংসের পিণ্ডে পরিণত হচ্ছে। কিন্তু শারীরিক এই অসহ্য যন্ত্রণার চেয়ে তার মস্তিষ্কে তখন দাপিয়ে বেড়াচ্ছে এক ভয়ঙ্কর হ্যালুসিনেশন। চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই গলিত মুখ, আর তার সাথে মিশে থাকছে এক উগ্র মাথা ঘুরিয়ে দেওয়া কস্তুরী গন্ধ। গায়ের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে আসার উপক্রম হয়েছে, তবু তার পা দুটো যান্ত্রিক গতিতে টেনে টেনে এগোচ্ছে গ্রামের দিকে। সামনে দেখা যাচ্ছে সেই বিশাল অসত্য গাছটা, যার নিচে দিনের বেলা চায়ের দোকান বসেছিল। এখন সেখানে চারপাশ নিকষ কালো অন্ধকারে ডুবে আছে। গাছের পাতাগুলোর খসখসে শব্দে মনে হচ্ছে হাজার হাজার মৃত আত্মা একসঙ্গে ফিসফিস করে কিছু বলছে। রিহান আর নিজেকে সামলাতে পারল না। সে অসত্য গাছের একটা মোটা গুঁড়িতে হুমড়ি খেয়ে পড়ে গেল। তার মুখ দিয়ে একগোছা রক্ত উঠে এলো।
সামনেই মোড়ল হরিপদর বাড়ি, একটা পুরনো আমলের চুনসুরকি ঘষে পড়া পাকা দালান। দরজার ভারী কাঠের কপাটটা বন্ধ। রিহান তার শেষ শক্তিটুকু দিয়ে হামাগুড়ি দিয়ে দরজায় ধাক্কা মারতে লাগলো। খোলো, দরজা খোলো, হরিপদ বাবু, দরজা খোলো। রিহানের গলা দিয়ে আর কোনো পরিষ্কার শব্দ বেরোচ্ছে না, কেবল একটা ঘড়ঘড়ে গোঙানি। হঠাৎ করেই মোড়লের বাড়ির ভারী কাঠের দরজাটা ক্যাচ ক্যাচ শব্দে আপনি একটু ফাঁক হয়ে গেল। ভেতরে কোনো আলো নেই, কেবল একটা গা ছমছমে অন্ধকার আর গুমোট ভ্যাবসা গন্ধ। রিহান আর অপেক্ষা করতে পারল না। সে গড়াতে গড়াতে সোজা ভেতরে ঢুকে গেল এবং পেছনের দরজাটা কোনো মতে ধাক দিয়ে বন্ধ করে পিঠ দিয়ে সেঁটে বসল। দালানের ভেতরটা ভীষণ ঠান্ডা। বাইরে থেকে ছিটকিনিটা তোলারও শক্তিটুকু রিহানের কাছে নেই। সে মেঝেতে বসে হাঁপাচ্ছে, আর তার চোখের সামনে ধীরে ধীরে অন্ধকারটা যেন আরো ঘন হয়ে আসছে। ভেবেছিলে কি শহরের বাবু ওই শ্মশান থেকে পালিয়ে এসে এই ঘরের ভিতর লুকিয়ে আমার হাত থেকে রেহাই পেয়ে যাবে? বোকা মরদ। বাতাসে ভেসে এলো একটা নারকীয় ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজ। রিহান ভয়ে জমে গেল। সে ধীরে ধীরে মাথা তুলে সামনের দিকে তাকালো। মোড়লের এই বিশাল দালানের মাঝখানে একটা পাথরের বেদি বসানো রয়েছে, যা গ্রামের আদিবাসী পুজো পার্বণে ব্যবহার করা হয়। আর সেই বেদির ঠিক ওপরে প্রদীপের টিমটিমে আলোয় দাঁড়িয়ে আছেন খোদ গ্রামের মোড়ল হরিপদবাবু। কিন্তু তার সেই গম্ভীর ধুতি ফতুয়া পরা রূপ আর নেই। তার পরনে একটা রক্তলাল ধুতি, গায়ে কোনো জামা নেই। বৃদ্ধ বয়সের জরাগ্রস্ত কুঁচকে যাওয়া চামড়ার উপর দেখা যাচ্ছে অসংখ্য কাটা দাগ। আর সবচেয়ে ভীতিপ্রদ বিষয় হলো হরিপদর মুখের ওপর বসে আছে একটা মরা পেঁচা, যার একটা চোখ গলে বেরিয়ে আছে। মোড়ল মশাই, আপনি রিহানের চোখ দুটো কপালে ওঠা জোগাড়। আপনি এখানে? আর ওই ডাইনি? হরিপদ মোড়ল একটা বিকট অমানসিক হাসিতে ফেটে বললেন। সে হাসি আর কোনো মানুষের হাসি নয়, ঠিক সেই পিশাচিনী বাহার গলার আওয়াজ। ডাইনি? বাহা কোনো আলাদা শক্তি নয় রে বোকা। বাহা হলো এই গ্রামের পাপের দলিল, আর আমি হলাম সেই পাপের মূল হোতা। মোড়ল এগিয়ে এলেন রিহানের দিকে। তার পা দুটো মাটিতে পড়ছে না, বরং সামান্য ভেসে রয়েছে। রিহানের মাথার ভেতরটা চক্কর দিয়ে উঠল। সে ফিসফিস করে জিজ্ঞাসা করল, এর মানে কি? হরিপদর গলাটা ডাইনি বাহার গলার সাথে মিশে একাকার হয়ে গেল। মানেটা লুকিয়ে আছে বহু বছর আগের এক কালো রাতের ইতিহাসে। মোড়ল রিহানের ঠিক সামনে এসে হাঁটু গেড়ে বসল। তার মুখ থেকে বেরোচ্ছে ঠিক সেই পচা মাংসের গন্ধ। সচল মানুষের কামনার আগুন শুধু পুরুষদেরই টানে না, সে আগুন পিশাচদেরও পুড়িয়ে মারে। বাহাকে যখন আমার বাবা সনাতন মোড়ল ওই শাল জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল, তখন এই গ্রামের মোড়লরাই মিলে তাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। কিন্তু তারা একটা জিনিস জানতো না, যে মেয়ের রূপের নেশায় পুরো গ্রাম পাগল হয়েছিল, মৃত্যুর পর তার সেই কামনার অভিশাপ একটা রক্ত পিপাসু সত্তায় রূপ নেয়। রিহান স্তম্ভিত হয়ে বসে রইল। সে বুঝতে পারল সে কোনো সাধারণ ভৌতিক বা অলৌকিক ঘটনার শিকার হয়নি। এটা একটা ঠান্ডা মাথায় সাজানো, শতাব্দীর পর শতাব্দী ধরে চলা নরবলির এক আদিম খেলা, যার ক্রীড়নও খোদ গ্রামের মোড়ল। বাহা একা প্রতিশোধ নেয় না রে, সে তার দেহকে একটা মাধ্যম বানিয়েছে। আর আমি বহু বছর ধরে আমিই তো সেই ডাইনির আসল পূজারী। প্রতি অমাবস্যায় গ্রামের কোনো না কোনো মরদকে আমি কৌশলে ওই জঙ্গলে পাঠিয়ে দিই,
আর বাহা তার কামনার ফাঁদে ফেলে তাদের জীবনী শক্তি শুষে নেয়। সেই শক্তির বলেই তো আজ এত বছর বয়স পেরিয়েও আমি বেঁচে আছি। এই তেলকুপি গ্রামের মাটির তলায় যত পুরুষ মানুষের রক্ত ঝরেছে তা দিয়ে আমার বয়স আর ক্ষমতা ধরে রাখা হয়েছে। হরিপদ মোড়লের হাত দুটো হঠাৎ করে লম্বাটে কালো আর ধারালো নখওয়ালা পচা খণ্ডমণ্ডলিতে রূপ নিতে শুরু করলো। তার চোখের মণিগুলো সাদা হয়ে গেল। তোর ওই তাজা যৌবন, তোর শহরের শরীর আর তোর কামনার শেষ বিন্দু দিয়ে আজ আমার আর বাহার তৃষ্ণা মিটবে। রিহান আর এক মুহূর্ত অপেক্ষা করল না। তার ভেতরে থাকা সমস্ত ভয় এক নিমেষে ক্রোধে পরিণত হলো। সে বুঝতে পারল এখানে বসে থাকলে তার মৃত্যু অবধারিত। জীবনের শেষ শক্তিটুকু কুড়িয়ে নিয়ে সে হঠাৎ করে সোজা লাফিয়ে উঠল এবং মোড়লের ঠিক বুকের ওপর সজোরে একটা লাথি কষালো। হারামজাদা পিশাচ! মোড়ল সেই ধাক্কায় ছিটকে গিয়ে পড়ল পেছনের সেই পাথরের বেদির ওপর। তার মুখ থেকে একটা রক্তবমি ছিটকে বেরিয়ে এলো। রিহান পেছনের দরজাটা এক ধাক্কায় খুলে সোজা বাইরে বেরিয়ে এলো। বাইরে তখনও ভোর হওয়া সামান্য বাকি। রাতের সেই ঘন কালো আকাশটার ঠিক পূর্ব কোণে একটা ফিকে লালচে আভা ফুটতে শুরু করেছে। ভোরের প্রথম আলো ফোটার সেই ক্ষণটা পিশাচ আর ডাইনিদের শক্তির সবচেয়ে দুর্বল সময়। কিন্তু রিহান এক পাও এগোতে পারল না। দালানের বারান্দায় আসতেই তার পথ আটকে দাঁড়ালো খোদ বাহা। এবার আর কোনো রূপসী নারী বা গলিত মৃতদেহ নয়। বাহা যেন সাক্ষাৎ এক প্রলয়। তার শরীরটা প্রায় 10 ফুট লম্বা, গায়ের রং সম্পূর্ণ কালো, আর তার চারপাশে ঘুরপাক খাচ্ছে অজস্র সাদা পোকা আর কালো ধোঁয়া। তার খোলা চুলগুলো সাপের মতো ফোঁস ফোঁস করছে, আর তার সেই ফাঁকা চোখের কোটর থেকে ঝরে পড়ছে দাউ দাউ করে আগুনের ফুলকি। কোথায় যাবি শহরের বাবু? তোর রক্ত আজ আমার চাই। বাহা একটা বিকট হুঙ্কার ছাড়ল। বাতাস কাঁপিয়ে সেই হুঙ্কার ছড়িয়ে পড়ল গোটা তেলকুপি গ্রামে। গাছপালাগুলো যেন ভয় কেঁপে উঠল। রিহান দেখল তার সামনে মৃত্যুর দেওয়াল দাঁড়িয়ে আছে। সে আর পেছোতে পারবে না। তার গলার ক্ষত থেকে ফিনকি দিয়ে রক্ত নামছে, চোখ দুটো ক্রমশ ঝাপসা হয়ে আসছে। ঠিক তখনই পূর্ব আকাশ চিরে সূর্যদেবের প্রথম আলোর একটা তির্যক রেখা সোজা এসে পড়ল জঙ্গল আর গ্রামের সীমানায়। ভোরের সেই প্রথম সোনালি আলোটা যেইমাত্র বাহার গায়ে এসে লাগলো, অমনি একটা হাড় হিম করা কান ফাটানো আর্তনাদ করে উঠল পিশাচি। ডাইনিটা শরীর থেকে হু হু করে কালো ধোঁয়া বেরোতে শুরু করলো। তার সেই বিশাল আকারটা ধীরে ধীরে পুড়তে লাগলো। 1000 বছর ধরে জমে থাকা রাগ, অভিশাপ আর কামনার আগুন যেন সূর্যের ওই পবিত্র আলোর সামনে নিমেষে ছাই হয়ে যেতে লাগলো। পেছন থেকে রক্তাক্ত অবস্থায় মোড়ল হরিপদ হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসে চিৎকার করে উঠল, বাহা, আমায় বাঁচাও, আমায় ফেলে যেও না। কিন্তু বাহা আর সেদিকে তাকালো না। পিশাচিনীর সেই জ্বলন্ত শরীরটা একটা বিকট বিস্ফোরণের মতো ফেটে গিয়ে ছড়িয়ে পড়ল চারপাশের লাল মাটিতে। আর ঠিক তার সাথেই ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত আর্তনাদ করে মোড়ল হরিপদর শরীরটাও কুঁচকে শুকিয়ে কয়লা হয়ে মাটিতে মিশে গেল। চারপাশটা হঠাৎ করে ভীষণ শান্ত হয়ে গেল। ঝিঝি পোকার ডাক থেমে গেছে। শাল জঙ্গল থেকে উড়ে গেল একদল নিশাচর পাখি। ভোরের ঠান্ডা বাতাস রিহানের ক্ষতবিক্ষত শরীরে আলতো ছোঁয়া বুলিয়ে দিয়ে গেল। রিহান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে গ্রামের মূল রাস্তার উপর আছড়ে পড়ল। তার চোখের সামনে তখন কেবল ভেসে উঠেছে সেই ভোরের আকাশ, আর কানের মধ্যে বাজছে পাখির ডাক। পরদিন সকালে যখন গ্রামের লোকজন ঘুম থেকে উঠল, তারা দেখল তেলকুপি গ্রামের মোড়লের বাড়িটা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ভেতরে পড়ে আছে কেবল এক মুঠো কালো ছাই আর একটা শুকিয়ে যাওয়া মানুষের কঙ্কাল। আর
গ্রামের সীমানার লাল মাটির রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে আছে শহরের এক যুবক, রিহান। তার সারা শরীরে অজস্র বিষাক্ত আঁচড়ের দাগ, গলায় গভীর কামড়ের ক্ষত, আর তার হাতের মুঠোয় শক্ত করে ধরা রয়েছে একটা এসএলআর ক্যামেরা, যার লেন্সের ভেতর আটকে গেছে ভোরের প্রথম আলোর একটা অদ্ভুত অলৌকিক ছবি। রিহান সেদিন বেঁচে ফিরেছিল বটে, সে তার শহরে ফিরে গিয়েছিল, তার ম্যাগাজিনের কাজে মন দিয়েছিল। ডাক্তাররা তার গলার ক্ষত সারিয়ে তুলেছিল ঠিকই, কিন্তু রিহানের মনের ভেতর থেকে সেই অভিশপ্ত শাল জঙ্গলের কস্তুরী গন্ধ আর বাহার সেই পিশাচিনী হাসির আওয়াজ কোনোদিনও মুছে যায়নি। রাতের অন্ধকারে যখন সে একা হতো, তার মনে হতো কেউ যেন তার ঘরের জানালার বাইরে দাঁড়িয়ে ফিসফিস করে ডাকছে, শহরের বাবু, ও শহরের বাবু, আমার শরীরের তাপ নিতে আসবি না? কি রে, আসবি না? স্বাগতম। আজকের গল্পটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। আপনি যদি 18 বছরের নিচে হয়ে দয়া করে ভিডিওটি এড়িয়ে যান।